আসর থেকে আজকে পড়ব যে গল্পের শেষ নেই। লিখেছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ফরমাশ পেয়েছিলাম এমন এক গল্প বলতে হবে যে গল্পের শেষ নেই। এহেন গল্প অবশ্য অনেক আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই ফাঁকির গল্প। অথচ যার কাছ থেকে ফরমাশ তাকে কোনো মতেই ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকিও থাকবে না, শেষও থাকবে না, এমনতর গল্প শুধু একটাই। সেটা হলো মানুষের গল্প। কত কোটি বছর আগে শুরু হয়েছে এই গল্প তার খাঁটি হিসাব করাই দায়। আর আজও কোটি কোটি খবরের কাগজের পাতায় সরগম এই গল্প। আরও অনেক কোটি খবরের কাগজ ছাপিয়ে এই গল্পে শেষ করা যাবে না। গল্পটা বেড়েই চলছে, চলবেও। তাই শুরু করতে গেলাম মানুষের গল্প। কিন্তু শুরু করতে গিয়ে দেখি বড় মুশকিল। মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা থেকে শুরু করা যায় না। কেননা এককালে পৃথিবীতে মানুষের টিকিটি খুঁজে পাবার জো ছিল না। আবার তারও আগে, ঢের আগে, দুনিয়ার কোথাও চিহ্ন ছিল না পৃথিবী বলে কোনো কিছুর। ভয় পাবার ভান করলাম, বললাম থাক থাক, তোমাকে আর অতখানি কষ্ট করতে হবে না। গল্প বলতে রাজি হলাম। বেশ, মেয়েটি আমার খাটের উপর জাকিয়ে বসল আর বলল, তাহলে শুরু করো তোমার গল্প। আমি বললাম, শুরু তো যা হোক একটা করে দেয়া যায়, কিন্তু ভাবছি শেষ করব কেমন করে। মেয়েটি অম্লান বদনে বলল, শেষ করা নিয়ে যদি অত ভাবনা, তাহলে শেষ না হয় নাই করলে। আমি বেশ ঘাবড়ে গেলাম। বললাম, তার মানে? কেন? তার মানে এমন গল্প বলে যাও যে গল্পের শেষ নেই। আমি ভাবলাম এ তো ভারী ফ্যাসাদের কথা হলো। কেননা শেষ নেই এমন গল্প বেশিরভাগই হলো ফাঁকির গল্প। অথচ তুমি লোকটি এমনই চালাক যে তোমাকে ফাঁকি দেওয়া তো চলেই না। রুনু বলল, ফাঁকি দেওয়া চলবে না, এমন গল্প বলতে হবে যার মধ্যে একটুও ফাঁকি নেই। এমনতর ফরমাশ পেলে সবাই খুব বিপদে পড়ে। আমিও খুব বিপদে পড়লাম। বললাম, শেষও থাকবে না, ফাঁকিও থাকবে না, এরকম গল্প যে একটাই আছে। কিন্তু সেটা শুনতে কি তোমার ভালো লাগবে? কেন? কার গল্প সেটা? লক্ষ্মী পেঁচার না হুতুম পেঁচার? সেই তো বিপদ। লক্ষ্মী পেঁচারও নয়, হুতুম পেঁচারও নয়। সেটা হলো তোমার গল্প, আমার গল্প, আমাদের সবাইকার গল্প। তার মানে মানুষের গল্প? আবার তার মানে গল্পই নয়, সত্যি কথা, পণ্ডিতি ভাষায় যাকে বলে ইতিহাস। ওসব পণ্ডিতি ভাষা চলবে না। তা না হয় নাই বলো। তাছাড়া এ গল্প তুমি জানলে কোথা থেকে? আমি জেনেছি বইটই পড়ে। বইতে কি সব সত্যি কথা লেখা থাকে? সব বইতে নয়। আমি ভাবলাম অনেক বইতেই সত্যি কথা লেখা থাকে, আবার অনেক বইতেই মিথ্যে কথা লেখা থাকে। যেসব বইতে সত্যি কথা লেখা থাকে সেগুলোর পণ্ডিতির নাম হলো বৈজ্ঞানিক বই। আবার পণ্ডিতি? না না না, আর বলবো না। তুমি কি সেই সব বই থেকে গল্পটা বলবে? তাই তো ভাবছি। বেশ, শুরু করো তোমার গল্প, কিন্তু মনে থাকে যেন শেষও করতে পারবে না, ফাঁকি দিতেও পারবে না। শুরু করছি, কিন্তু তার আগে একটা করার করতে হবে। কথায় কথায় তুমি আমাকে এরকম জেরা করতে পারবে না। কেননা তাহলে কথায় কথায় আমার গল্প থুবড়ে পড়বে, এগুতে পারবো না। রাজি আছি, রুনু বলল। আর আমি শুরু করলাম আমার গল্প। শূন্য নিয়ে ছেলে খেলা। মানুষের গল্প বলতে বসার একটা মুশকিল আছে। মুশকিলটা হলো, মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা দিয়ে শুরু করা যায় না। কেননা এককালে পৃথিবীর কোথাও মানুষের টিকিটি খুঁজে পাবার জো ছিল না। আবার তারও আগে
কোথাও পৃথিবী বলে কোনো কিছু চিহ্ন ছিল না। তাহলে কোথা থেকে এলো এই পৃথিবী? মানুষের দলই বা এলো কোথা থেকে? এইসব কথা থেকে শুরু করতে হবে মানুষের গল্প, কিন্তু তাতেও খুব মুশকিল আছে। কেননা এইসব কথা এত ভয়ানক বেশি দিন আগের কথা যে তা শুনে ব্যাপারটা ঠিকমতো ঠাহর করতে পারা যায় না। যেমন ধরো, হিসেব করে দেখা যাচ্ছে পৃথিবীর জন্ম হয়েছে দিনের পক্ষে 450 কোটি বছর আগের তো বটেই, তার চেয়েও বেশি বছর হতে পারে। ভেবে দেখো ব্যাপারটা, 450 কোটি বছর, তার মানে 450-র পেছনে 7-7টা শূন্য। কিন্তু শূন্য নিয়ে তো সত্যিই ছেলেখেলা নয়। একটা শূন্যের চোটেই একেবারে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। একের পিঠে একটা শূন্য বসাও, হয়ে যাবে 10। অথচ 10 বছর আগের কোনো ব্যাপারই তুমি নিজের চোখে দেখোনি। আর না হয়তো এত ছোট ছিলে যে তখনকার কোনো কথা তোমার মনে নেই। আর একটা শূন্য বাড়াও, হয়ে যাবে 100। 100 বছর, বাপরে! তুমি তখন তোমার দাদুভাই বলে জন্মায়নি। হয়তো তোমার দাদুর বাবা সবে পাত্তারি বগলে করে পাঠশালা যেতে শিখেছে। তখন এই কলকাতা বলে শহরটার চেহারাই কি এরকম ছিল নাকি? তখনও ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চল হয়নি। আজকালকার ট্রাম গাড়ি আর মোটর গাড়ির কথা তো কেউ ভাবতেই পারত না। এই রকম একটা শূন্যের চোটে একেবারে অন্যরকম। তারপর আরেকটা শূন্য বাড়াও, একের পিঠে 3টে শূন্য, 1000। 1000 বছর আগের কথা কিছু ভাবতে পারো? তখন ইংরেজ তো দূরের কথা, আমাদের দেশে মোগল আসেনি, পাঠান আসেনি। কলকাতা শহর তো দূরের কথা, এমনকি দিল্লির দরবারের চিহ্নটুকুও নেই। আরও একটা শূন্য বাড়াও, হয়ে যাবে 10,000। বাপরে, সে কি কম কথা? রামায়ণ মহাভারতেরও আগের কথা। তখন শুধু বনজঙ্গল, সভ্য মানুষের চিহ্ন কোথাও নেই। এখানে ওখানে অসভ্য মানুষের দল ফলমূল আর শিকার জোগাড় করবার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর যদি আরও একটা শূন্য বাড়াও, তাহলে হয়ে যাবে একের পিঠে 5টা শূন্য। তার মানে 1,00,000 বছর। তখন যে কীরকম ব্যাপার তা আন্দাজ করতেই পারা যায় না। তাই বলছিলাম, শূন্য নিয়ে ছেলে খেলা নয়। একটা করে শূন্য বাড়িয়ে যাওয়া মানেই একেবারেই দারুণ রকমের পিছিয়ে পিছিয়ে যাওয়া। 5টা শূন্য যখন পৌঁছলাম তখন এত দূর পেছনের কথা ভাববার দরকার পড়ল যে মাথা প্রায় গোলমেলে হয়ে যাবার জোগাড়। তাই 450-র পেছনে 7-7টা শূন্যর কথা ফস করে বলে দেওয়াটা যত সহজ, আসলে ব্যাপারটা মোটেও তেমন সহজ নয়। তার মানে ভয়ানক আর ভয়ানক রকমের থুরথুরে বুড়ি এই পৃথিবী। এত থুরথুরে আর এমন বুড়ি যে ভালো করে ভাবতেই পারা যায় না। কিন্তু এর দিকে চেয়ে দেখো, অবাক হয়ে যাবে। বুড়ি কোথায়? সবুজ ঘাস, সোনালি ধান, রঙিন ফুলে ঝলমল। বুড়ি কোথায়? এ তো বরং নিত্য নতুনের মেলা। যে পাখি আগে কখনো ডাকেনি, আজকের ভোরে সেই পাখির ডাক। আগে যেখানে ছিল গভীর অরণ্য, আজকের দিনে সেখানে গড়ে উঠেছে বিরাট বিরাট শহর। চিমনির চূড়োগুলি কি দারুণ উঁচু! বাপরে, মনে হয় আকাশটাকে বুঝি ফুটো করে দেবে। 500 বছর আগে এরকম উঁচু উঁচু চিমনির কথা কেউ ভাবতে পারত না। চারদিকে এই রকম নিত্য নতুন, তাহলে বুড়ি কোথায়? অথচ বুড়ি কেননা 450 কোটি বছর বয়সটা তো চারটিখানি কথা নয়। আর হিসাব করে দেখা যাচ্ছে পৃথিবীর বয়স দিনের পক্ষে অতগুলো বছর তো হবেই। বুড়ি পৃথিবীর বয়স কত? বুড়ি পৃথিবীর বয়স কত? কিন্তু কথা হলো, পৃথিবীর বয়সে যে এতখানি হয়েছে তা জানা গেল কেমন করে? নিশ্চয় হিসেব করে, কিন্তু সেই হিসেবটা কেমনতর।
ও সেসব ভারী ভারী মজার হিসেব। একটা নমুনা দিচ্ছি শোনো। ধরো তুমি আর আমি রাস্তায় বেড়াতে বেরিয়েছি। পথে এক বুড়ির সঙ্গে দেখা। তার মাথায় অনেক সাদা চুল। আর বুড়ি হয়তো আমাদের বলল তার চুল পাকবার গল্পটা ভারী মজার। তার নাকি জন্ম হবার পর থেকেই প্রতি বছর 1000-এ একটা করে চুল পেকেছে। তারপর বুড়ি একগাল হেসে আমাদের জিজ্ঞেস করল, বলো দেখিনি আমার বয়স কত হয়েছে। আমরা আর কি করি, দুজনে মিলে গুনতে শুরু করলাম বুড়ির মাথায় সব শুদ্ধ কতগুলো চুল আছে, আর তার মধ্যে কতগুলো পাক ধরেছে, কতগুলো পাক ধরেনি। আমরা হয়তো গুনতি করে দেখলাম বুড়ির মাথায় সব শুদ্ধ 1,00,000 চুল, আর তার মধ্যে 10,000টা হলো সাদা চুল। এরপর বুড়ির বয়সটা হিসাব করে ফেলা কিছু কঠিন হবে না। 1 বছরে 1,000টার মধ্যে একটা করে চুল সাদা হয়েছে। তার মানে 1,00,000-এর মধ্যে 100 করে সাদা হয়েছে। সব শুদ্ধ 10,000 সাদা চুল। তার মানে 10,000-কে আমরা 100 দিয়ে ভাগ করে দেব। বেরিয়ে যাবে বুড়ির বয়স। ভাগ করলে কত হবে? 100 বছর নিশ্চয়ই। এরকমই একটা হিসেব করে একদল লোক বুড়ি পৃথিবীর আসল বয়স বের করে ফেলবার চেষ্টা করেছেন। পৃথিবীর অবশ্য মাথা নেই, মাথায় এক মাথা সাদা চুলও নেই। কিন্তু পৃথিবীর বুকে আছে এরকম জিনিস যার নাম ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম বলে জিনিসটা ভারী মজার। এর থেকে একটানা যেন একরকম তেজ বেরিয়ে যাচ্ছে, আর ওই তেজ বেরিয়ে যাবার ধরন ইউরেনিয়াম ক্রমাগতই বদলে যাচ্ছে। বদলাতে বদলাতে এরকম শিশে হয়ে যাচ্ছে। ধরো মাটি থুড়ে একতাল ইউরেনিয়াম পাওয়া গেল, তার ওজন 1 কিলোগ্রাম। যেমন যদি দেখি 1 কেজির মধ্যে প্রায় 1+740 কোটি কেজি শিশে, তাহলে বলবো ইউরেনিয়ামটার বয়স হলো 1 বছর। যদি দেখি প্রায় 1+740 কোটি কেজি, তাহলে বলতে হবে ওটার বয়স 100 বছর। পণ্ডিতেরা বলেছেন পৃথিবী যখন সবে জন্মালো তখন তার বুকে যে ইউরেনিয়াম ছিল সেটা খাঁটি ইউরেনিয়াম, তার মধ্যে কোনো সীসার ভেজাল ছিল না। কিন্তু আজকের দিনে যেখান থেকেই ইউরেনিয়াম জোগাড় করা যাক না কেন, দেখা যায় তার মধ্যে খানিকটা করে সীসার ভেজাল। আর তাই মোট ইউরেনিয়ামটার তুলনায় সীসের যে ভেজাল তা কতখানি, এই দেখে হিসেব করে বলে দেওয়া যায় পৃথিবীর বয়সটা কত হলো। আমাদের ওই বুড়ির মাথার পাকা চুল গুনে তার বয়সটা বের করবার মতোই হিসেব নয় কি? এই রকম হিসেব করে দেখতে পাওয়া যাচ্ছে বুড়ি পৃথিবীটার বয়সটা নেহাত কম নয়। দিনের পক্ষে 450 কোটি বছর তো হবেই। সে এক তুমুল কাণ্ড। ঠিক কোন দিনটা পৃথিবীর জন্মদিন তা কিন্তু বলা যাবে না। আজকের আকাশের গ্রহ তারাদের অবস্থা দেখে পৃথিবী কি করে জন্মেছিল তা খানিকটা আঁচ করা যায় শুধু। পৃথিবী জন্মের আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থাটা কেমন ছিল? তুমি আমি যাকে আকাশ বলি তাকেই পণ্ডিতি ভাষায় বলা হয় মহাশূন্য। পৃথিবীর জন্মের অনেক আগে থেকেই এই মহাশূন্য জুড়ে ছিল ধুলোবালির জঞ্জাল আর হালকা কিছু গ্যাস, যেরকম গ্যাস ভোরে মেলার দিনে তোমরা বেলুন উড়াও। তবে এ কথাটা মনে রাখতে হবে যে এই মহাশূন্যের বেশিরভাগটাই ছিল বিলকুল ফাঁকা। ধুলোবালি আর গ্যাস যা ছিল তাও ছিল এত ছড়িয়ে ছিটিয়ে যে তাদের টের পাওয়া জো ছিল না। এবার হলো কি, ওই ধুলোবালির কণাগুলো আলাদা আলাদাভাবে এক এক জায়গায় জমা হতে লাগলো, আর তাদের মাঝামাঝি জায়গাগুলোতে ঘন হয়ে জমতে থাকলো ওই পড়ে থাকা গ্যাসগুলো। এই জমতে থাকা ধুলোবালির অবস্থা হলো ঠিক মেঘের মধ্যে বৃষ্টির কণার মতো।
বৃষ্টির কণাগুলো যেমন আস্তে আস্তে বড় হতে হতে ভারী হয়ে বাতাসের থেকে আলাদা হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনি ওই জমাট ধুলোবালির পিণ্ডগুলো আকারে বাড়তে বাড়তে ভারী হয়ে জমাট বাঁধা গ্যাস থেকে আলাদা হয়ে সরে গেল। এরপর ওই পিণ্ডগুলো সবাই মিলে ঠেলা দিয়ে জমাট বাঁধা গ্যাসের গোলটাকে নিয়ে গেল তাদের মাঝখানে, আর তাকে মাঝখানে রেখেই চারপাশে সবাই মিলে ঘুরতে শুরু করল। এদিকে ঠেলা আর ঘষাঘষি চোটে গ্যাসের গোল তো আস্তে আস্তে হয়ে উঠল বেজায় গরম। আর তার ফলে আবার ফুলতে শুরু করলো আর ঠেলে সরিয়ে দিল ওই ধুলোবালির পিণ্ডগুলোকে আরও দূরে। ওই যে গ্যাসের গোলা, সেটা গরম হতে হতে হয়ে উঠল গনগনে এক আগুনের গোলা। এই আগুনের গোলাটা হলো আসলে আমরা রাতের আকাশে যে অসংখ্য তারা মিটমিট করতে দেখি তারই একটা, কিন্তু এরা আমাদের চেয়ে এত কোটি কোটি মাইল দূরে রয়েছে যে দেখতে একেবারেই ছোট ছোট লাগে, মনে হয় মিটমিটে জোনাকি যেন। এইরকমই একটা তারা হলো আমাদের সূর্য। আর ওই যে ধুলোবালির জমাট পিণ্ডর কথা বলেছিলাম, যারা ওই আগুনের গোলাটাকে ঘিরে ঘুরছে, তারাই হয়ে গেল আজকের দিনের গ্রহ। তারই মধ্যে একটা হলো আমাদের পৃথিবী। তাহলে দেখতে পাচ্ছ, পৃথিবীর জন্ম একা একা হঠাৎ একদিনে হয়নি, তাই তার জন্মদিনটা নিখুঁত হিসেব করে বলা যাবে না। সূর্য, পৃথিবী আর তার অন্যান্য গ্রহ ভাইয়েরা, এমনকি চাঁদও জন্মেছিল প্রায় একই সময়ে। কে যে কার আগে পরে জন্মেছে সেটা এখনো বোঝবার উপায় নেই। তবে এইটুকু বলা যায়, এই একসঙ্গে সবাই মিলে জন্মের ঘটনাটা ঘটেছিল আজ থেকে কম বেশি 460 কোটি বছর আগে। এই যে গ্রহগুলো, সেগুলো কিন্তু তারার চেয়ে অনেক অনেক ছোট আর হালকা, আর মোটেও তারার মতো অত গরম নয়। এই গরম ঠান্ডার ফারাকের জন্যই তারারা তারা, আর গ্রহরা গ্রহই থেকে যায়। কত ছোট আমাদের এই পৃথিবী সূর্যের তুলনায় শুনলে অবাক হবে। সূর্য এত বিরাট যে তার মধ্যে অন্তত 13 লক্ষ পৃথিবীর হেসে খেলে দৌড়ে যাবার কথা। 460 কোটি বছরের আগে থেকে সেই যে শুরুতে গ্যাসের গোলাটাকে ঘিরে ধুলোবালির পিণ্ডরা মানে আজকের গ্রহরা ঘুরতে শুরু করেছিল, সেটাও কিন্তু আজও একইভাবে চলছে। আবার সূর্যের মেজাজটা যত গরমই হোক না কেন, পৃথিবীর দিকে তার দারুণ টান। আবার তার দিকেও পৃথিবীর টান কম নয়। কেবল কাছে যাবার উপায় নেই, কাছে গেলেই যে পুড়ে ছাই হয়ে যাবার ভয়। তাই প্রায় 9,30,00,000 মাইল দূরে থেকে টান আর পালাটা টানে পড়ে পৃথিবী অষ্টপ্রহর লাট্টুর মতো ঘুরছে আর ঘুরপাক খাচ্ছে সূর্যের চারপাশে। আকাশে তো অমন কত শত কোটি কোটি সূর্য, আর তাদের সঙ্গে রয়েছে কতই না গ্রহ। তবু এই ছোট একটু টুকরোর মধ্যে আমাদের এই পৃথিবীতে এমন এক অবাক কাণ্ড ঘটেছে, যা সারা আকাশের আর কোথাও ঘটেছে বলে জানা যায়নি। এই পৃথিবীর বুকে জন্মেছে এক আশ্চর্য জীব, তারই নাম মানুষ। মাথায় তার বুদ্ধি, হাতে তার হাতিয়ার। আর মাথার বুদ্ধি খাটিয়ে হাতের হাতিয়ার মজুত করে ধরে মানুষ পণ করেছে পৃথিবীকে জয় করবার। দিনের পর দিন আর যুগের পর যুগ ধরে মানুষ জয় করে চলছে পৃথিবীকে। এই দিগ্বিজয়ের কোনো শেষ নেই। শেষ নেই তাই মানুষের গল্পেরও। প্রাণের জন্ম। পৃথিবী যখন সবে জন্মালো, তখন তার অবস্থাটা ছিল ঠান্ডা ধুলোবালির জঞ্জাল দিয়ে তৈরি বিরাট একটা বলের মতো। না ছিল বাতাস, না ছিল সমুদ্র। বলের উপর দিকটা চাপ দিচ্ছিল ভেতরের দিকে, আর তার ফলে ভেতর দিকটা আস্তে আস্তে হয়ে উঠল গরম। আর ওই যে ইউরেনিয়ামের মতো একদল জিনিসের কথা বলেছিলাম,
যাদের ভেতর থেকে একটানা তেজ বেরোতে থাকে, তারাও তাদের তেজ দিয়ে ভেতরটা গরম করতে উঠে পড়ে লেগেছিল। সব মিলিয়ে পৃথিবীর পেটের ভেতরটা এত গরম হয়ে উঠল যে সেই ভীষণ গরমের ভেতর থেকে ঠেলা খেয়ে বাইরে বেরিয়ে পড়ল ভেতরের আটকে পড়া গরম বাতাস আর গরম বাষ্প। তারপর যত দিন যেতে লাগলো, বলের বাইরের দিকটা ঠান্ডায় সেই গরম হওয়া ঠান্ডা হয়ে জমে জল হলো আর তৈরি করলো বিশাল সমুদ্র। পৃথিবী জন্ম হবার প্রায় 100 কোটি বছর পর এই জলের মধ্যেই জন্ম নিল এক আশ্চর্য প্রাণ। পৃথিবীতে প্রাণ এলো কিভাবে? পৃথিবী থেকে নিশ্চয়ই। পৃথিবী জন্ম হবার পর যেসব মাল মশলা তার ভেতর ছিল, সেগুলো মিশ খেতে খেতে একসময় প্রাণের জন্ম হলো। কেমন করে জন্ম হলো এই প্রাণের, সেটা জানতে হলে আগে জানা দরকার কি কি মাল মশলা মজুদ ছিল এই পৃথিবীতে। পৃথিবীর দিকে চেয়ে দেখলে আমরা দেখতে পাই হরেক রকমের জিনিস, লক্ষ লক্ষ রকমের জিনিস। আসলে কিন্তু মাত্র 92 রকমের জিনিস নানানভাবে মিশেল খেতে খেতে এত সব লক্ষ ধরনের জিনিস তৈরি হয়েছে। সেই 92 ধরনের জিনিসকে বলা হয় মৌলিক জিনিস। কোনটার নাম নাইট্রোজেন, কোনটার নাম অক্সিজেন, কোনটার নাম হাইড্রোজেন, কোনটার নাম কার্বন। মৌলিক জিনিসগুলো এমনই যে এগুলোর মধ্যে অন্য কোনো কিছুর মিশেল নেই। যতই ভাঙো না কেন, একটা মৌলিক জিনিস থেকে অন্য জিনিস পাবার উপায় নেই। এরকম ভাঙতে ভাঙতে এত ছোট একটা টুকরো পাওয়া যাবে, যার পর ভাঙলে সেই মৌলিক জিনিসটা জিনিস হিসেবে বরবাদ হয়ে যাবে। এই ছোট টুকরোগুলোর পণ্ডিতের নাম হলো পরমাণু। আর পরমাণুর জোট থেকে তৈরি হয় আর একটু বড় টুকরো, যার নাম অণু। মাত্র 92টা মৌলিক জিনিস। যেমন ধরো, বাংলা ভাষায় কতই তো কথা আছে। অভিধান খুলে দেখলে দেখতে পাওয়া যায় কত হাজার কথা। কিন্তু এত হাজার কথা তৈরি হয়েছে মাত্র গোটা কতক অক্ষর দিয়ে। অ, আ, ক, খ এই ধরনের অক্ষর। পৃথিবীর বেলাতেও অনেকটা এই রকম। এখানকার এত যেসব হাজারো রকমের জিনিসপত্র, তার সব কিছুই তৈরি হয়েছে 92টা মৌলিক পদার্থের রকমারি মিশেল দিয়ে। তার মানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন আর এই ধরনের বাকি 88টা মৌলিক জিনিসকে পৃথিবী ভ্রূমালা বলে চলে। যেমন ধরো জল। জল তৈরি হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন নামের 2 রকম জিনিস মিলে। জলের মধ্যে দিয়ে ঠিকমতো বিদ্যুৎ শক্তি চালিয়ে দিতে পারলে হাইড্রোজেন আর অক্সিজেন এর এই মিশেলটা ভেঙে যাবে। জলের বদলে পাওয়া যাবে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। কিংবা ধরতে পারো পাতে খাবারের নুন। এই নুন তৈরি হয়েছে সোডিয়াম আর ক্লোরিন নামের অন্য 2 রকম মৌলিক জিনিস দিয়ে। দেখতেই পাচ্ছ এইসব মৌলিক জিনিসের আসল নামগুলো বড়ই খটোমটো। তাই ঠিক করা হয়েছে ছোট ছোট সোজা সোজা ডাক নাম দিয়ে এগুলিকে চেনবার। যেমন ধরো হাইড্রোজেন নাম শুধু H, নাইট্রোজেন নাম শুধু N, অক্সিজেন নাম শুধু O, সোডিয়ামের নাম Na, ক্লোরিনের নাম শুধু C1। তাই জলকে বলা হয় H2O। 2 ভাগে হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। পাতে খাবার নুনকে বলা হয় NaC1। 1 ভাগ সোডিয়াম আর 1 ভাগ ক্লোরিন। তাহলে দেখতে পাচ্ছ অণুকে ভাঙলে পাওয়া যাবে পরমাণু। যেসব জিনিসের অণুকে ভাঙলে শুধু একই রকমের মৌলিক জিনিসের বদলে 2 রকম বা তারও বেশি রকমের পরমাণু পাওয়া যায়, তাদের বলি যৌগিক জিনিস।
যেমন কিনা জল। এই যে জল বা পাতে খাবারের নুনের মতো যৌগিক জিনিসের কথা বললাম, সেগুলোর নাম অজৈব যৌগিক। তার মানে কি? মানে হলো জীবদেহের বাইরেই যাদের অনেক বেশি করে খুঁজে পাওয়া যায়। তাহলে জীবদেহ তৈরি হয়েছে কি দিয়ে? নিশ্চয়ই জৈব যৌগিক জিনিস দিয়ে। সেটা কি এমন জিনিস যার জন্য জল বা খাবার নুনের থেকে জীবদেহকে আলাদাভাবে চিনতে পারি? ওই যে বলেছিলাম যৌগিক অণুর কথা। জীবদেহ তৈরি হয়েছে সেই সব যৌগিক অণু দিয়ে। তারা ওই খাবার নুনের মতো অণুর চেয়ে অনেক বড় আর ভারী। এদের একটা মজা হলো কার্বনকে তুমি এদের মাঝে খুঁজে পাবে। এছাড়াও যাদের নিয়ে ওই অত বড় অণুগুলো তৈরি হয়েছে তারা হলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফসফরাস। যেমন ধরো চিনি। এইটা এই রকমের অণু হলেও অন্যদের তুলনায় খুবই ছোট। তবুও তারাও চেহারাটাও আকারে মোটেও ছোটখাটো নয়। ওই খাবারের নুনের চেয়ে অনেক বড়। চিনিকে বলা হয় C12H22O 11। তার মানে সব মিলিয়ে ৪৫টা পরমাণু জোট বেঁধেছে। তুলনায় খাবারের নুনে আছে মাত্র 2টো আর জলে আছে 3টে। জীবদেহে আছে এমন ধরনের প্রকাণ্ড অণু যার জন্য এক খণ্ড পাথরের টুকরো থেকে একটা ইঁদুরকেও আলাদাভাবে চেনা যায়। এই অণুরা আকারে যেমন প্রকাণ্ড, নামেও তেমনি বিশ্রী রকমের খটোমটো। এমন ধরনের অণুর নাম ডিঅক্সিজেন, রাইবোনিউক্লিক অ্যাসিড বা ছোট করে ডিএনএ। এক ধরনের নাম রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এখানে মনে রাখা দরকার এই বিশাল অণুরাও কিন্তু তৈরি হয়েছে আসলে একই রকমের মৌলিক জিনিস দিয়ে। কার্বন তো বটেই, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর ফসফরাসেরা। তবে কি না একটা ছোট ইঁদুরের শরীরে ডিএনএ আর তোমার শরীরের একটা ডিএনএর মাপ অনেক তফাৎ। কত বড় শুনবে তোমার আমার শরীরের এক একটা ডিএনএ? ১,০০০ কোটি পরমাণু মিলে তৈরি করেছে তোমার আমার শরীরের এক একটা ডিএনএ অণুকে। বুঝতেই পারছো এই প্রকাণ্ড প্রকাণ্ড ডিএনএ আর আরএনএ অণুরা হঠাৎ একদিনে আপনা থেকেই নিশ্চয়ই তৈরি হয়নি। অনেক অনেক দিন ধরে ধাপে ধাপে অনেক রকমের ছোট ছোট অণুরা জোট পাকাতে পাকাতে সেই ৩৫০ কোটি বছর আগে তৈরি হয়েছিল ওই বিশাল অণুগুলো। পৃথিবীর বয়স তখন খুব বেশি হলেও ১০০ কোটি বছর। কিসে কিসে মিশ খেয়ে আর কি ধাপ পেরিয়ে এই কাণ্ডটা ঘটল সেসব জিনিসের নামও বেশ খটোমটো। যেমন ডিএনএ তৈরি হলো তার চেয়ে অনেক ছোট অণু নিউক্লিওটাইডদের জুড়ে জুড়ে। এই নিউক্লিওটাইডরা আবার তৈরি হয়েছে তাদের চেয়ে অনেক ছোট ছোট ৩ ধরনের অণুদের জুড়ে জুড়ে। চিনির মতো যারা তাদের বলে শর্করা। আর তাছাড়াও আছে ক্ষার আর ফসফেট নামের অণুরা। ডিএনএর সঙ্গে প্রাণ সৃষ্টির কাজে যারা জোটে তারা হলো নানা রকমের প্রোটিন বলে জিনিসের অণু। এই প্রোটিন অণুরা আবার তৈরি হয়েছে তাদের চেয়ে অনেক ছোট ছোট অ্যামিনো অ্যাসিড অণুদের জুড়ে জুড়ে। আর এই জুড়ে দেবার কাজটা করে আমাদের একটু আগেই চেনা আরএনএ নামের অণুরা। তাহলে বুঝতেই পারছো এই অ্যামিনো অ্যাসিডেরা চেহারার দিক দিয়ে ডিএনএ আর প্রোটিনের চেয়ে কত ছোট। আবার সংখ্যায় তারা খুবই কম। যা কিছু দেখতে পাও তারা কিন্তু আসলে তৈরি হয়েছে মাত্র এই ২০ রকমের অ্যামিনো অ্যাসিডের মিশেলে। কোথাও থেকে কিভাবে এলো এই অ্যামিনো অ্যাসিড আর কিভাবে বা তৈরি হলো ওই ডিএনএ? প্রাণ নেই এমন কিছু জিনিস
মিশ খেয়ে তৈরি হলো নতুন রকমের জিনিস, এমন কিছু যাতে প্রাণ আছে। এটা কিন্তু কারোর ইচ্ছেই তৈরি হয়নি বা কেউ হাতে করে তৈরি করে দিয়ে যায়নি। এই পৃথিবীতেই যখন তৈরি হয়েছে প্রাণ, তখন তার কারণ খুঁজতে হবে এই পৃথিবীতেই। তার প্রথম ১০০ কোটি বছর বয়সের মধ্যেই ছিল এই প্রাণ সৃষ্টি করবার আয়োজন। কেমন ছিল সেই ১০০ কোটি বছর বয়সের পৃথিবীর অবস্থা? তার বাতাসে ততদিনে তৈরি হয়ে গেছে হাইড্রোজেন ছাড়াও আরও কয়েক ধরনের গ্যাস। তাদের নাম অ্যামোনিয়া বা NH3, মিথেন বা CH4, আর জলীয় বাষ্প বা H2O, যারা তৈরি হয়েছিল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেনের মিশেলে। আবহাওয়াটা ছিল বেয়ারা রকমের খারাপ। তাছাড়া ঘন ঘন বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। সেই সঙ্গে পৃথিবীর গায়ে আছড়ে পড়ছে সূর্য থেকে আসা প্রচণ্ড শক্তিশালী আলো, যার নাম দেওয়া হয়েছে অতিবেগুনি আলো। এইসব রকমেরই কাণ্ডের ফলে একটা সুবিধা হলো কি, এমন কিছু জিনিস একসঙ্গে মিশ খেয়ে জুড়ে গেল যা স্বাভাবিক অবস্থায় কিছুতেই মিশ খেত না। এমনইভাবে মিশ খেয়ে তৈরি হওয়া জিনিসেরাই হলো অ্যামিনো অ্যাসিডেরা। খুব আজগুবি আষাঢ়ের গল্প বলে মনে হচ্ছে, কিন্তু মোটেও আজগুবি নয়। এই অ্যামিনো অ্যাসিডদের ঠিক অমনিভাবে তুমিও তৈরি করতে পারো। কি করে? তুমি যদি পৃথিবীর ১০০ কোটি বছর বয়সের সেই আবহাওয়া কোনোভাবে আজ তৈরি করতে পারো কোথাও, আর ওরকম শক্তি যোগান দিতে পারো অতিবেগুনি আলো আর বিদ্যুৎ দিয়ে, তবে তুমিও পারবে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেলতে। বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ সত্যি এই কাণ্ড করেছেন। বিজ্ঞানী স্ট্যানলি মিলারের পরীক্ষা। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা তৈরি করা হয়েছে কাচের পাত্রে অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন আর জল দিয়ে খুব শক্তিশালী বিদ্যুৎ পাঠানো হয়েছে সেই পাত্রের মধ্যে। পরীক্ষা শেষে যন্ত্রের মধ্যে পাওয়া গেল প্রাণ সৃষ্টির পক্ষে জরুরি কিছু অ্যামিনো অ্যাসিড। এরপরে কি হলো তা আন্দাজ করে নেওয়া যায়। কেটে গেল আরও অনেক অনেক বছর। পৃথিবীর বাতাসে ততদিনে জমে উঠেছে অ্যামিনো অ্যাসিড আর নিউক্লিওটাইডের মতো প্রাণ সৃষ্টির পক্ষে জরুরি কিছু অণু। ক্রমে ক্রমে এগুলো মিশে গেল পৃথিবীর উপরকার সমুদ্রের জলে। আবহাওয়া তখনও খুবই গরম, তাই সব মিলেমিশে অবস্থাটা হলো যেন অনেক কিছু মাল মশলা দিয়ে তৈরি বিশাল এক গামলা গরম ঝোল। এরপরে কাজটা সহজ করে দিল জলের অণুরা। কি করলো তারা? এই ঝোলের মধ্যে থেকে কিছু কিছু অণুকে একসঙ্গে জাগ বেঁধে ঘিরে ফেলল। এতদিন যেসব অণুরা দূরে দূরে ছাড়া ছাড়া ভাবে ভেসে বেড়াচ্ছিল, তারা এবার বাধা পড়ল একসঙ্গে অনেকে মেলে। জলের অণু দিয়ে ঘেরা ছোট ছোট ঘেরাটোপের মধ্যে। সেই ছোট ছোট ঘেরাটোপের অবস্থাটাকেই বলা যায় প্রাণ সৃষ্টির গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। যখন প্রাণ নেই এমন জিনিস থেকে তৈরি হচ্ছে এমন জিনিস যার প্রাণ আছে। তার মানে কিন্তু এই নয় যে প্রাণ তৈরি হবার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বুকে হাতি ঘোড়া দল বেঁধে ঘুরে বেড়াতে শুরু করল। আসলে প্রায় ৩৫০ কোটি বছর আগে প্রথমে প্রাণ সৃষ্টি হবার পর পৃথিবীতে যে প্রাণী দেখা দিল তার চেহারা নেহাতই তাচ্ছিল্য করবার মতো। এত ছোট যে খালি চোখে টিকিটিও দেখা যায় না। আর তার না আছে মুখ, না আছে হাত পা, তার শরীরের যে কোনো জায়গায় যেন কখনো তার পা, কখনো তার মুখ, কখনো পেট। আজকের দিনের পানাপুকুরের জলে এরকম প্রাণীর সন্ধান মেলে।
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক হাজার গুণ বড় করে তাদের দেখা যায় আর বোঝা যায় তাদের হালচাল। এই রকমের প্রাণীর নাম দেওয়া হয় অ্যামিবা। পণ্ডিতেরা বলেন এই ধরনের প্রাণীর শরীর মাত্র একটি কোষ। তার মানে কি? কোষ আবার কাকে বলে? আদিম পৃথিবীর সমুদ্রে সেই যে গরম ঝোলের কথা বলেছিলাম, আর তার মধ্যে জলের অণু দিয়ে ঘেরা প্রাণ সৃষ্টির অণুকে ছোট ছোট ঘেরাটোপের কথা, সেই ছোট ছোট ঘেরাটোপের মধ্যে থেকেই অনেক দিন ধরে আস্তে আস্তে জন্ম নিল যাকে বলে জীবকোষ। সব রকমের প্রাণীর শরীরে সবচেয়ে সূক্ষ্ম অংশের নাম দেওয়া হয় কোষ। মানুষের শরীর থেকে এক বিন্দু রক্ত জোগাড় করো, অণুবীক্ষণ যন্ত্রের ভেতর দিয়ে ঠিক মতো দেখো, দেখবে তার মধ্যে খুব ছোট ছোট কিছু আলাদা আলাদা অংশ রয়েছে। কিন্তু শুধু মানুষের শরীর কেন, পেঁয়াজ বলো, গরুর যকৃৎ বলো, পিচ ফলের বীজ বলো, যে কোনো রকম জীবন্ত জিনিসের যে কোনো অংশকেই ওরকমভাবে পরীক্ষা করো না কেন, দেখতে পাবে তা তৈরি হয়েছে ওরকম ছোট ছোট আর আলাদা আলাদা অংশ মিলে। এই অংশগুলোকে বলে কোষ। তার মানে সমস্ত মাটির পাত্রেই যেরকম শেষ পর্যন্ত মাটির দানা দিয়ে তৈরি, সেরকম সমস্ত প্রাণীর দেহই তৈরি হয়েছে কোষ দিয়ে। আবার আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছুতেই কোটি কোটি কোষ দিয়ে তৈরি। সমস্ত প্রাণীর দেহই কোষ দিয়ে তৈরি, তবু প্রতিটি কোষকে আলাদা আলাদাভাবে এক একটা প্রাণী বলতে হবে। কেননা প্রাণ বলতে যেসব লক্ষণ বোঝায়, প্রত্যেকটি কোষের মধ্যে সেই সব লক্ষণ রয়েছে। প্রত্যেকটি কোষের বাইরে থেকে নিজেদের জন্য খাবার জোটায়, হজম করে সেই খাবার, সেই খাবারের পুষ্টিতে তাদের শরীর বাড়ে। খাবারের কোষ অবশ্য একরকম নয়, হরেক রকম। কার্য যত রকমই হোক না কেন, তার দেয়ালগুলো তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। দেয়াল ঘেরা এই কোষের মাঝখানে ছোট্ট একটু ঘেরা অংশ হলো নিউক্লিয়াস আর বাকিটা হলো প্রোটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে থাকে সরু ফিতের মতো একরকমের লম্বা লম্বা জিনিস, তার নাম ক্রোমোসোম। এই ক্রোমোসোম কার শরীরের কোষে কটা আছে তা দিয়ে ঠিক হবে সে শেষ পর্যন্ত কি হবে, হাতি না মানুষ না ইঁদুর। মানুষের শরীরের কোষের এই সংখ্যাটা হলো 24 জোড়া। এই ক্রোমোসোমের ফিতেগুলো তৈরি হয়েছে ছোট ছোট পুঁতির দানার মতো এক এক রকমের দানা দিয়ে, যার নাম দেওয়া হয় জিন। আর এই জিনের মধ্যেই লুকিয়ে আছে ডিএনএ অণুরা, যেন লম্বা লম্বা শেকল বাঁধা অবস্থায়। কি করছে বসে ডিএনএ? অনেক কাজ তার, আর তার কাজটাই আসল। কি সে কাজ? 1 নম্বর কাজ হলো তুমি মানুষ হবে না পাখি হবে, আর কেমনভাবে কি দিয়ে তোমার শরীর তৈরি হবে তার আসল নকশাটা তৈরি করা। আর 2 নম্বর হলো কোষ ভাগাভাগির আসল কাজ। কিন্তু সেটা আবার কি? নিজের একটা হুবহু নকল তৈরি করে নতুন কোষের মধ্যে চালান করে দেওয়া, যাতে এই নকল ডিএনএটাই নতুন কোষের ভেতর ঘাপটি মেরে থেকে তার 1 নম্বর নকশা তৈরির কাজটা চালিয়ে যেতে পারে। এই কোষগুলো প্রাণীদের হদিস পাওয়া যায় আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে। তারপর যুগের পর যুগ ধরে নানানভাবে এইসব আদিম প্রাণীগুলো বদলে চলছে। বদলাতে বদলাতে শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে আজকের দিনের গাছপালা, আজকের দিনের পশু পাখি। তার মানে আজকের দিনে ঘোড়াই বলো আর ঘোড়ার সাওয়ারই বলো, সব কিছুই
কেন এমন বদলালো? কেননা এই হলো দুনিয়ার নিয়ম।